শহরের কোলাহল থেকে একটু দূরে একটি কনস্ট্রাকশন সাইট, যেখানে আধুনিক ভবনের ইট পাথরের নিচে চাপা পড়ে আছে পুরনো গভীর এক রহস্য। ভবনটির নির্মাণ কাজ শুরু হতেই সেখানে কাজ করা নির্মাণ শ্রমিকরা মারা যেতে শুরু করে। নেই কোনো এভিডেন্স, নেই কোনো অস্ত্র। মৃত্যুর কারণগুলোও যেন কুয়াশায় ঘেরা। আবার এই বিল্ডিংয়ের আর্কিটেক্ট, তার সাথে ঘটছে এমন কিছু ঘটনা যা চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এই যেন আত্মাদের স্পর্শ। তারাও যেন বলতে চায় কোনো এক ভয়াল ইতিহাস, যা সময়ের ধুলে চাপা পড়লেও আজও শেষ হয়নি। এজন্য ওই আর্কিটেক্ট সেই ইতিহাসের খোঁজ শুরু করলে সামনে আসতে থাকে একের পর এক রোমহর্ষক ঘটনা, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের এক ভয়ানক ইতিহাস। আসলে ওই স্থানে কি হয়েছিল, এই মানুষগুলি কেন মারা যাচ্ছে, কেই বা তাদেরকে মারছে, উত্তর জানতে আপনাকে রহস্যের গভীরে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া হরর মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি দি ডোরের কথা। মুভিটি যদিও হরর জনারার, তারপর হরর অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন করলে এতটা মজা পাবেন না। তাই আমি মুভিটিকে হরর অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন না করে মার্ডার মিস্ট্রির অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মুভির শুরুতে আমাদের দেখানো হয় মদুরাই থেকে অ্যাডভোকেট রাথিনাম বারবার তার মেয়ে মিত্রাকে কল করছে। মিত্রা একজন আর্কিটেক্ট, চেন্নাইয়ের একটি কনস্ট্রাকশন সাইটে ব্যস্ত, তাই বারবার কল কেটে দিচ্ছে। তাদের ডিজাইনের মধ্যে একটি পুরনো এবং পরিত্যক্ত একটি মন্দির পড়েছিল, তাই সেটাও ভেঙে ফেলা হয়। সিন চলে যায় রাতে মদুরাইয়ে। মিত্রার বাবা নিজস্ব স্কুটি নিয়ে চেম্বার থেকে বাড়ি ফিরছে। ঠিক তখনই সে অনুভব করে উপর থেকে পানির মতো কিছু একটা তার গায়ে পড়ছে, আর এরপরই তার অ্যাক্সিডেন্ট হয়। আমরাও দেখতে পাই রাথিনামের হাতটা বরফ হয়ে যাচ্ছে, তার পাশেই ছায়ের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। সিন চলে যায় কয়েক মাস পর। মিত্রা এখনও তার স্বপ্নে তার বাবাকে দেখছে। মিত্রা যেখানে চাকরি করে, ইনি সেই রিয়েল এস্টেট কোম্পানির মালিক ভেলু মুরুগান। ভেলু অফিসে এসে খেয়াল করে তাদের বিল্ডিংয়ের কাজ চলছে, কিন্তু মন্দির স্থানান্তরের কাজটা এখনও শুরু হয়নি। তখন বিনায়ক নামে একজন জানায় যে মন্দিরের বিষয়টা তো মিত্রা দেখছিল, তবে বাবার মৃত্যুর পর থেকে মিত্রা অফিসে আসছে না। এই জন্য ভেলু মিত্রার সাথে কথা বলে দ্রুত কাজটি শেষ করতে বলে। তাই বিনায়ক মিত্রাকে কল করে, আর মন্দিরের বিষয়ে জানালে মিত্রা সোজা বলে দেয়, তোমরা অন্য কাউকে দিয়ে কাজটি করাও, আমি চাকরি থেকে রিজাইন করতে চাচ্ছি। এ হচ্ছে মিত্রার ছোট বোন নিশি, আইটি সেক্টরে জব করে। আর ইনি মিত্রার মা গায়ত্রী। মিত্রার বাবা মারা যাওয়ার পর থেকেই মিত্রা কেমন যেন হয়ে গেছে, ঘরে একা বসে থাকে, কাজেও যাচ্ছে না। এই জন্য মিত্রার মা মিত্রাকে বোঝানোর অনেক চেষ্টাও করছে যে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু মিত্রার কথা তার একটু সময় লাগবে। মূলত মিত্রা একটু ইমোশনাল টাইপের, তাই মেনে নিতে কষ্ট হচ্ছে। এরপর মিত্রার বান্ধবী শালিনী মিত্রার সাথে দেখা করতে আসে। আর এখানে আমরা জানতে পারি মিত্রার বাবার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, খবর পাওয়া মাত্রই মিত্রা ফ্লাইটে এসেছিল, কিন্তু মিত্রার ফ্লাইটটি লেট হওয়ায় মিত্রা আসার আগেই তার বাবা মারা গিয়েছিল। তাই মিত্রার ধারণা মিত্রা যদি সময় মতো পৌঁছতে পারত, হয়তোবা তার বাবাকে বাঁচাতে সে যথাসম্ভব চেষ্টা করতে পারত। আর সেই গিল্ট থেকে সে বের হতে পারছে না। অবশ্য শালিনীর কথা, তোর বাবাকে যখন হসপিটালে নেওয়া হয় তখন তার পরিস্থিতিটা এমন ছিল তুই থাকলেও কিছু করতে পারতি না। আবার তখন থেকেই মিত্রা তার বাবাকে স্বপ্নে দেখছে, এই জন্য ঠিকমতো ঘুমোতেও পারছে না। শালিনী জানতে চায় তুই এক্স্যাক্টলি কী দেখছিস। মিত্রা জানায়, ঘন জঙ্গলের মধ্যে বাবা দাঁড়িয়ে আছে, আমি হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছি। সিন চলে যায় চেন্নাই কনস্ট্রাকশন সাইটে। বহুতল ভবনের কাজ করার সময় আচমকা এক ওয়ার্কার নিচে পড়ে মারা যায়। তবে এটা নতুন কোনো ঘটনা নয়, তার আগেও ওখানে 3 জন মারা গেছে। তবে পুলিশ এখনও মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারেনি। এদিকে মিত্রা জব থেকে রিজাইন করতে চাচ্ছে শুনে ভেলু নিজে মিত্রার সাথে দেখা করতে এসেছে। কারণ এই ভেলু গায়ত্রী এবং রাথি নামের ক্লাসমেট। তাই ভেলু মিত্রাকে বলে, তুমি যখন আমার কাছে চাকরির জন্য এসেছিলে, তোমার বাবা আমাকে বলেছিল তুমি যদি যোগ্য হও তবেই যেন তোমাকে কাজে নেই, তবেই যেন তোমাকে চাকরিতে নেই, বন্ধুর মেয়ে বলে নয়। তোমার বাবা তোমাকে অনেক বড় দেখে যেতে চেয়েছিলেন, তুমি একজন ভালো আর্কিটেক্ট, সেই স্বপ্নটা নষ্ট করছো কেন? নিশি বলে, আসলে আঙ্কেল, ও ভাবছে ওই মন্দিরটি ভেঙে ফেলায় এসব হয়েছে। ভেলুর কথা, মন্দিরের সাথে এসবের কি কানেকশন? আর আমরা তো নতুন করে মন্দির স্থানান্তর করছি, তুমি শুধু অফিসে ফিরে মন্দিরের স্থানান্তরের কাজটা শেষ করো। তাই ভেলুর কথা মতো পরবর্তী দিনই মিত্রা চেন্নাই চলে যায়। বিনায়ক জানায় রেগুলার সাইটে যাওয়া আসা করার জন্য ভেলু সাইটের কাছেই মিত্রার থাকার জন্য একটি রেস্ট হাউসের ব্যবস্থা করেছে। তাই বিনায়ক মিত্রাকে সেই রেস্ট হাউসে ড্রপ করে দেয়। এ হচ্ছে শ্রুতি। শ্রুতি এই রেস্ট হাউসেই থাকে, আর মিত্রাকে শ্রুতির সাথে শেয়ার করে নিতে হবে। তবে শ্রুতি একটু কেমন যেন উদ্ভট স্বভাবের, মানে তেমন একটা কথা বলতে চায় না, আবার মিশতেও চায় না। পরবর্তী দিনে মিত্রা অফিসে যাওয়া মাত্রই ভেলু মিত্রাকে বলে, আমাদের ওই সাইটের যে ওনার, সে ইউএস থাকে, সে ওই মন্দিরটার লোকেশন চেঞ্জ করতে চাচ্ছে। তাই মিত্রা যত দ্রুত ডিজাইন করতে পারবে
তত দ্রুত তারা অ্যাপ্রুভালটা নিতে পারবে। এই জন্য মিত্রা কাজ শুরু করে দেয়। তবে অফিস শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে বিনায়ক এসে জানায় যে আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছে, আর্জেন্ট আমাকে যেতে হবে, কিন্তু ওই সাইটের কন্ট্রাক্টরের সাথে একটা মিটিং আছে। বিনায়ক মিত্রাকে অনুরোধ করে যে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, সে শুধু কিছু কারেকশন দিবে, তুমি নোট করে নিয়ে আসবে, আর বিষয়টা যেন এমডি স্যার না জানে। মিত্রারও না গিয়ে আর কি করার, তাই মিত্রা ড্রাইভারকে নিয়ে সাইটের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আবার শালিনীর অফিস ওই সাইটের পাশেই, তাই যেতে যেতে মিত্রা শালিনীকে কল করে। তবে শালিনী তখন বিশ্ব নামে এক সাইকোলজিস্টের ইন্টারভিউ নিচ্ছিল, তাই শালিনী জানায় কাজ শেষ হলে আমি কল দিচ্ছি। এদিকে ড্রাইভারকেও কেমন যেন বিচলিত মনে হচ্ছিল, বারবার কল আসছে আর কেটে দিচ্ছে। তাই মিত্রা জানতে চায় সব ঠিক আছে তো। ড্রাইভার বলে হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, সমস্যা নেই। এরপর মিত্রারা কনস্ট্রাকশন সাইটে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। তবে কন্ট্রাক্টর এখনও এসে পৌঁছায়নি। তাই ড্রাইভার মিত্রাকে অনুরোধ করে বলছিল, ম্যাডাম আমার ওয়াইফ প্রেগনেন্ট, লেবার পেইন উঠেছে, বাড়িতে বয়স্ক বাবা মা, দেখার মতো কেউই নেই, আপনি অনুমতি দিলে আমি 10 মিনিটের মধ্যে একটু ঘুরে আসতে পারি। মিত্রাও চিন্তা করে মেডিকেল যেহেতু 15 থেকে 20 মিনিট লাগবে, তাই মিত্রা ড্রাইভারকে যেতে দেয়। এরপরে সাইটের কন্ট্রাক্টর এলে কন্ট্রাক্টর জানায় আসলে সে যে রেটে এই কাজটি নিয়েছিল এখন তাতে সে পারছে না, কারণ ম্যাটেরিয়ালের দাম 40% বেড়ে গেছে। তাই সে কিছু ম্যাটেরিয়ালের পরিবর্তন করে দিতে অনুরোধ করছিল। অবশ্য মিত্রার কথা, এত বড় ডিসিশন তো আমি একা নিতে পারবো না, আপনি ভেলু স্যারের সাথে কথা বলুন। তবে তাদের কথার মধ্যেই একজন ওয়ার্কার পড়ে যায়। সবাই তখন তাড়াহুড়ো করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কন্ট্রাক্টর বলে, দেখুন ম্যাডাম, প্রতিনিয়ত এমন হচ্ছে, এতে খরচও বেড়ে যাচ্ছে, আপনি আপনার ড্রাইভারকে কল করে দ্রুত এখান থেকে চলে যান। তবে মিত্রা ড্রাইভারকে কল করলে ড্রাইভার জানায় সে তার ওয়াইফকে নিয়ে হসপিটালে গিয়েছে। তাই মিত্রা বলে, তোমার আসার প্রয়োজন নেই, আমি ক্যাব নিয়ে চলে যাব। কিন্তু কন্ট্রাক্টর বলছিল, তাহলে আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। কিন্তু মিত্রা বলে, পাশে আমার বান্ধবীর অফিস, ও আমাকে নিয়ে যাবে। তবে শালিনীও জানায় তার শেষ হতে আরও 10 মিনিট সময় লাগবে। কিন্তু কন্ট্রাক্টর খুবই বিচলিত হয়ে যাচ্ছে। কন্ট্রাক্টর বলে, দেখুন ম্যাডাম, এখনই পুলিশ এসে পড়বে, আপনি পুলিশ আসার আগেই চলে যান, দরকার হলে আপনি পাশের বাস স্টপে গিয়ে অপেক্ষা করুন, এখানে থাকবেন না। তাই মিত্রা পাশের বাস স্টপে গিয়ে শালিনীর অপেক্ষা করছিল। ঠিক তখনই মিত্রা লক্ষ্য করে তার সামনে একটি মেয়ে বসে বসে কান্না করছে। মিত্রা তো পুরোই অবাক। তারপরও মিত্রা মেয়েটির দিকে হাত এগিয়ে দিচ্ছিল। তবে ঠিক তখনই পুলিশের জিপ এসে পড়ে, আর মেয়েটিও একদম গায়েব হয়ে যায়। ইনি হচ্ছেন ইন্সপেক্টর রিয়াজ রাইসউদ্দিন। মিত্রাকে দেখে জানতে চাচ্ছিল এত রাত এখানে কি করছেন। অবশ্য ঠিক তখনই শালিনী এসে পড়ে। শালিনী জানায়, আমি একটি চ্যানেলের প্রোগ্রাম প্রডিউসার, আর ও আমার বন্ধু। তাই রিয়াজ শালিনীর ডিটেলস রেখে তাদেরকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। এরপর বিশ্বাস শালিনী মিত্রাকে গেস্ট হাউসে ড্রপ করে দেয়। আবার এত রাতে ফেরায় শ্রুতি ও মিত্রার উপর বিরক্ত। শ্রুতি সোজা বলেই দেয়, এরপর থেকে দেরি হলে আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না। অবশ্য মিত্রা শ্রুতিকে সরি বলতে শ্রুতির রুমের সামনে গেলেও শ্রুতি মিত্রাকে রুমে ঢুকতে না দিয়ে মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন এসপি অফিসে। কনস্ট্রাকশন সাইটে 4 জন ওয়ার্কারের মৃত্যু হয়েছে, কিন্তু রিয়াজ এখনও পর্যন্ত কোনো ক্লু বের করতে পারেনি। এই জন্য রিয়াজের সিনিয়র রিয়াজকে কথা শোনাচ্ছিল। আর কনস্ট্রাকশন সাইটে ওই 4 জনের মৃত্যুর বিষয়ে তথ্য নিতে শালিনী এলে শালিনীর সাথেও রিয়াজের দেখা হয়। আর এখানে কথায় কথায় শালিনী রিয়াজের থেকে রিয়াজের নম্বরটিও নিয়ে নেয়। অন্যদিকে মিত্রা অফিস থেকে ফিরে শ্রুতির সাথে দেখা করে জানতে চাচ্ছিল তোমার জন্য কি ডিনার বানাবো, কিন্তু শ্রুতি তার অর্ডার করা খাবার দেখিয়ে দেয়। তাই মিত্রা নিজে খাবার তৈরি করে খাবার খাচ্ছিল আর নিশির সাথে ফোনে কথা বলছিল। কথায় কথায় নিশিও জানায় মাও যেন ইদানিং কেমন যেন হয়ে গেছে, মার মনে হচ্ছে মা মনে হয় বাবাকে দেখতে পাচ্ছে। আর নিশির এই কথায় মিত্রা একটু অবাকই হয়। এরপর মিত্রা খাবার নিয়ে সোজা তার রুমে চলে যায়। আর তখনই মিত্রার রুমের পাশে ছায়ার মতো কিছু একটার উপস্থিতি লক্ষ্য করা যায়। সিন চলে যায় পরবর্তী দিন। মিত্রা অফিসে এসে দেখে কন্ট্রাক্টর ভেলুর সাথে কথা বলছে। বিনায়কের কাছে সমস্যার কথা জানতে চাইলে বিনায়ক জানায় যে ওখানে যে ওনার, সে এমডির সাথে কথা বলেছে, সে সেখানে আরও একটি নতুন টাওয়ার যোগ করতে বলছে। কিন্তু মিত্রার কথা, তার জন্য জায়গা কোথায়, ওখানে তো কোনো জায়গাই নেই। বিনায়ক বলে পার্ক, মন্দির, ক্লাব হাউস এগুলো বাদ দিয়ে সেখানে নতুন একটি টাওয়ার বানানোর কথা বলছে। তবে ভেলু এই ব্যাপারে মিত্রার কাছেও তার মতামত জানতে চায়। মিত্রার কথা, এখানে যারা বসবাস করতে আসবে তাদের সবারই পরিবার থাকবে, বাচ্চা থাকবে, তাদের খেলাধুলা করতে হবে, মন্দির লাগবে, ক্লাব হাউস লাগবে, নাহলে একজন আরেকজনের সাথে যোগাযোগ কীভাবে করবে, তাদের সাথে কানেকশন কীভাবে হবে। এটা তো শুধু একটা বিল্ডিং না, এটা একটা কমিউনিটি তৈরি হবে। মানুষের বসবাসের জন্য এই সকল কিছু দরকার পড়বে। এখন এই জিনিসগুলো বাদ দিয়ে বিল্ডিং তৈরি করা কি আমাদের উচিত হবে? তবে ভেলুর কথা, আমাদের তো কিছু করার নেই, আমাদেরও তো বিজনেসের কথা ভাবতে হবে, আর জমির মালিক এমনটাই চাচ্ছে। এই জন্য মিত্রা বলে, তাহলে আমাকে স্ট্রাকচারাল যে টিম আছে তাদের সাথে কথা বলে একটা ডিসিশন আসতে হবে।
আমাকে সময় দিন, আমি সবার সাথে আলোচনা করে আপনাকে জানাবো। এরপর মিত্রা অফিস থেকে রেস্ট হাউসে গেলে রেস্ট হাউসে কাজ করা ভ্যানিলার সাথে দেখা হয়। আর ভ্যানিলার সাথে কথা বলে মিত্রা এটাও জানতে পারে শ্রুতি ভ্যানিলাকে কখনোই তার রুমে ঢুকতে দেয় না, এমনকি পরিষ্কার করতেও না। এর মধ্যে মিত্রার মা গায়ত্রী কল করে আর জানায় তার বাবার যে অফিসটি ছিল, মানে ওই প্রপার্টিটি তারা বিক্রি করে দিয়েছে। এর মধ্যে মিত্রা লক্ষ্য করে শ্রুতির বয়ফ্রেন্ড শ্রুতিকে ড্রপ করে দিয়ে যাচ্ছে। তবে শ্রুতি যাওয়ার সময় দুটি চাবি দেখিয়ে দিয়ে মিত্রাকে বলে যায়, একটা তোমার একটা আমার, এরপর থেকে কখনো লেটে আসলে আমাকে ডিস্টার্ব করবে না। এরপর রাতের বেলা একদিকে মিত্রা কাজ করছে, অন্যদিকে শ্রুতিকে দেখা যায় ল্যাপটপে তার এক বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে আর ফোনে অন্য এক বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করছে। এরপর তারা দুজনেই যখন কাজ শেষ করে ঘুমোতে যাবে তখনই ঘরের লাইটগুলো কেমন যেন ব্লিঙ্ক করছিল। শ্রুতি তখন শুয়ে পড়েছে, কিন্তু মিত্রার কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল, তাই মিত্রা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সারা ঘরের মধ্যে ঘুরে ঘুরে দেখছিল। ঠিক তখনই রান্নাঘরের মধ্যে ভয়ানক একটি হাত দেখা যায়। আবার উপরে শ্রুতির ঘর থেকেও কেমন যেন শব্দ আসছিল। এই জন্য মিত্রা আস্তে আস্তে উপরে যায়, আর শ্রুতির দরজার সামনে যেতেই আয়নার মধ্যে ছায়ার মতো সেই জিনিসটাকে দেখা যায়। তখনও ঘরের ভিতর থেকে শব্দ আসছিল। তবে মিত্রা যখনই দরজা খুলতে যাবে ঠিক তখনই ইলেকট্রিসিটি এসে পড়ে। এই জন্য মিত্রা ফিরে যায়। তবে মিত্রার কেন যেন মনে হচ্ছিল কিছু একটা তার পিছু করছে। তবে রাতে ইলেকট্রিসিটির এই সমস্যার কারণে মিত্রা পরবর্তী দিনই তাদের ওয়াচম্যানকে এই সমস্যার কথা খুলে বলে। সে বলে, ম্যাডাম আমি ইলেকট্রিশিয়ান ডেকে চেক করাচ্ছি। তবে এখানে মিত্রা আরও জানতে পারে গত 2 দিনে তাদের এই গেস্ট হাউসের সীমানার মধ্যে 2টি বিড়াল মারা গেছে। এরপর ভিতরে যেতে শ্রুতি নেমে আসে। তবে শ্রুতির কপালে কাটা দাগ দেখে মিত্রা জানতে চাচ্ছিল তোমার কি হয়েছে। শ্রুতি জানায় কিছু না, কাপড়ে লেগেছিল। এরপর সিন চলে যায় রাতে। সবাই তখন ঘুমিয়ে পড়েছে। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় এক অটো চালক শ্রুতির জানালার দিকে তাকিয়ে ওই ছায়ের মতো জিনিসটাকে দেখতে পায়। আর এর কিছুক্ষণ পর শ্রুতি বেড থেকে উঠে দেয়ালের কাছে গিয়ে নিচের মাথা টুকতে থাকে। তবে শ্রুতি কি করছে শ্রুতি কিছুই বুঝতে পারছে না। এরপর পরবর্তী দিন মিত্রা যখন অফিসের জন্য বের হচ্ছিল তখন মিত্রা ডাইনিং টেবিল থেকে চাবি নিতে যেতেই লক্ষ্য করে শ্রুতির চাবি টেবিলে আছে। তার মানে শ্রুতি এখনো বের হয়নি। মিত্রা একটু সন্দেহ হয়, কারণ শ্রুতি কখনো লেট করে না। তাই মিত্রা শ্রুতির রুমে যায় আর গিয়ে দেখে শ্রুতির কপাল রক্তে ভেজা। শ্রুতি সেন্সলেস হয়ে আছে। সাথে সাথে মিত্রা ডক্টর ডাকে। তবে ডক্টর জানায় হয়তোবা শারীরিক দুর্বলতার কারণে পড়ে গিয়েছিল, তবে ওর একটু এক্সট্রা কেয়ার করতে হবে। এই জন্য মিত্রা শ্রুতির টেক কেয়ার করতে শুরু করে, আর শ্রুতিও সেটা ভালো মতোই অনুভব করছে। এরপর ধীরে ধীরে শ্রুতি আর মিত্রার সাথে বন্ধুত্ব তৈরি হয়ে যায়, আর শ্রুতিও তার খিটখিটে মেজাজের থেকে বের হয়ে একদমই স্বাভাবিকভাবে সবার সাথে চলাফেরা শুরু করে। এরপর একদিন মিত্রা তার অফিসে মিটিংয়ে বসেছিল। তখনই মিত্রা বাইরে লক্ষ্য করে তাদের রুমের বাইরেই স্কুল ড্রেস পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি কান্না করছে, আর ধীরে ধীরে মেয়েটির সারা শরীরে পচন ধরে যাচ্ছে। এটা দেখে মিত্রা একদমই হতভম্ব হয়ে যায়। আর মিত্রার মিটিংয়ে মন নেই দেখে সবাই যখন মিত্রাকে ডাকে মিত্রা দ্বিতীয়বার সেদিকে তাকাতেই দেখে মেয়েটি গায়েব হয়ে গেছে। কিন্তু মিত্রা এটা বুঝতেই পারছে না এসব সে কী দেখছে। আবার গেস্ট হাউসে ফেরার পর মিত্রা শ্রুতির সাথে কথা বলছিল। মিত্রা শ্রুতির কাছে জানতে চাচ্ছিল তোমাকে যে ড্রপ করে দিয়ে যায় সে কি তোমার বয়ফ্রেন্ড। শ্রুতি জানায় ও আমার বয়ফ্রেন্ড না, শুধু ফ্রেন্ড। তবে শ্রুতি আরও একটা ছেলের কথা বলে যাকে সে পছন্দ করে, আর তাকে সে জীবনসঙ্গী বানাতে চায়। মানে ভিডিও করে যার সাথে কথা বলে তার কথা বলছে। মিত্রা শুধু শ্রুতিকে বলে তাহলে সে যদি তোমার এই বিষয়গুলো জানতে পারে সে কি ভাববে। আর এটা শোনার পর শ্রুতিও বিষয়টি বুঝতে পেরে উপরে তার রুমে চলে যায়। তবে শ্রুতি যখন ফোনটি চার্জে দিচ্ছিল তখনই আবার ওই লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে। শ্রুতিও ঘরের মধ্যে ওই জিনিসটার উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে বের হতে যাচ্ছিল। ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। শ্রুতি তখন চিৎকার করে ওঠে, আর চিৎকার শব্দে মিত্রা দৌড়ে শ্রুতির রুমের সামনে চলে যায়। কিছুক্ষণ পর এমনিতে দরজাটা খুলে যায়, আর মিত্রা ঢুকে দেখে শ্রুতি রুমের এক কোণে বসে আছে। শ্রুতি খুবই ভয় পেয়েছে। এরপর শ্রুতি মিত্রার সাথে সব কিছু শেয়ার করে যে তার সাথেও কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। তবে এরপর শ্রুতি তার বাবা মায়ের বিষয়েও জানায়। মূলত শ্রুতি যেমনটা হয়ে গিয়েছিল তার জন্য শ্রুতির বাবা মাই দায়ী ছিল, কারণ শ্রুতির বাবা মা দুজনই ছিল ভিন্ন মতাদর্শের। তাই তাদের মধ্যে যখনই কিছু হতো শ্রুতির উপরই তারা ছাড়ত, আর এই জন্যই শ্রুতি আজ দূরে থাকে। শ্রুতি এটাও বলছিল তার বাবা মা যদি এখন ফিরেও আসে সে আর অ্যাকসেপ্ট করবে না। আর শ্রুতির কথা শুনে মিত্রাও তাকে বলে আমিও আমার বাবার সাথে 7 দিন কথা বলিনি। আমার বাবা প্রতিনিয়ত আমাকে কল করত, কিন্তু আমি রিসিভ করতাম না। শেষমেশ আমার বাবা আমাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিল, তারপর আমি রিপ্লাই করিনি। এমনকি আমি আর কথা বলার সুযোগটা পর্যন্ত পাইনি। আর এখানে আমরা এটাও জানতে পারি
মিত্রার বাবা চাচ্ছিল মিত্রাকে বিয়ে করাতে, কিন্তু মিত্রা এখনই বিয়ে করতে রাজি ছিল না। এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। মিত্রা তার বাবার সাথে 7 দিন যাবৎ কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মিত্রা কি জানত মিত্রা আর কোনোদিন তার বাবার সাথে কথা বলতে পারবে না। এরপর কথা শেষে দুজনই ঘুমাতে যায়। আর ওই রাতেই মিত্রা লক্ষ্য করে ওই স্কুল ড্রেস পরিহিত মেয়েটা দরজা খুলে তার ঘরে ঢুকছে। এমনকি তার পাশে আরও একটি মহিলা দাঁড়িয়ে আছে, দুজনই বিভৎস চেহারার। সিন চলে যায় পরবর্তী দিন। শালিনী মিত্রার সাথে দেখা করতে এসেছে, কিন্তু শ্রুতি জানায় মিত্রা এখনও রুম থেকে বের হয়নি। তবে শালিনীরা মিত্রার রুমে গিয়ে দেখে মিত্রা তখনও বেডে পড়ে আছে। এরপর মিত্রাকে জাগালে মিত্রার সাথে গত রাতে যা কিছু হয়েছে মিত্রা সব কিছু শালিনী আর শ্রুতিকে খুলে বলে। এমনকি এখানে আসার পর থেকে মিত্রা যা কিছু দেখছে, যা কিছু অনুভব করছে, সব কিছু তাদেরকে বলার পর শালিনী বলছিল, আমার মনে হয় এগুলো কোনো নেগেটিভ এনার্জির কাজ। মিত্রা বলছিল এসব কিছুই না, এই সব কিছু দুঃস্বপ্ন মাত্র। তবে মিত্রা বুঝতে পারছে না এগুলো বাস্তবে ঘটছে না শুধু দুঃস্বপ্নই। এই জন্য শালিনী বিশ্বনামী সাইকিয়াট্রিস্টের কথা বলে যে তুই একবার তার সাথে কথা বল, তার সাথে সব শেয়ার করে দেখ সে কি বলে। যদিও মিত্রা রাজি ছিল না, তারপরে শালিনী ইনসিস্ট করায় বিশ্বকে ডাকা হয়। এরপর বিশ্ব গেস্ট হাউসে এসে পুরো গেস্ট হাউস ভালো করে পর্যবেক্ষণ করে। প্রথমে শ্রুতির থেকে সব কিছু জানে, আর এরপর মিত্রার থেকে সব কিছু জানতে গিয়ে মিত্রার হাত ধরতেই বিশ্ব মিত্রার পিছনে আত্মাটিকে দেখতে পায়। তবে বিশ্ব এটা দেখার পরও মিত্রাদের থেকে সেটা গোপন রাখে। বিশ্ব বলে সব কিছুই না, সবই ছিল দুঃস্বপ্ন। এরপর বিশ্ব বাস স্টপের ওই ইনসিডেন্টের বিষয়ে জানতে চাইলে মিত্রা জানায় ওটা কি বাস্তবে ছিল না সেটাও আমার ইমাজিনেশন, সেটা আমি নিজেও জানি না। তবে বিশ্ব জানতে চায় তোমার বাবা কি এখনও তোমার স্বপ্নে আসে? মিত্রা বলে না, ওই দিনের ঘটনার পর থেকে আসছে না। আর এরপরই বিশ্ব বলে আমার মনে হয় সব কিছু বাস্তবে ঘটছে, কোনো নেগেটিভ এনার্জি তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। আর এ সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ব মিত্রাকে তার প্রফেসরের সাথে কথা বলতেও বলে। কিন্তু মিত্রা এসব বিশ্বাসী না। আর মিত্রার কথা কোনো আত্মা আমার সাথেই বা কমিউনিকেট করতে চাইবে কেন? মিত্রা শুধু অনুরোধ করে এই বিষয়টা আমাদের মধ্যেই রাখো, কেউ যেন কিছু জানতে না পারে। তবে মিত্রা এটাও বলে যদি এটা বাস্তবে হয় তাহলে আমি এটার মোটিভ জানতে চাই, তারা কেন আমার সাথে কমিউনিকেট করতে চাচ্ছে সেটা আমার জানতে হবে। বিশ্ব বলে তাহলে যেখান থেকে ইনসিডেন্টটা শুরু হয়েছে আমাদের সেখান থেকে তদন্ত করতে হবে। আর এই জন্য তারা বাস স্টপে চলে যায়। কিন্তু বাস স্টপে যাওয়ার পর মিত্রা বলছে আমি তো এই বাস স্টপে আসিনি, অথচ শালিনীরা বলছে আমরা তোমাকে এখান থেকে পিক করেছি। কিন্তু মিত্রার কথা, আমি ওই রাতে পুরাতন একটি বাস স্টপে ছিলাম। আমি ওই রাতে যে বাস স্টপে এসেছিলাম ওই বাস স্টপের ডিজাইন আমার ভালো মতো মনে আছে। আমি একজন আর্কিটেক্ট, আমি কি করে ভুল করি? মিত্রার এখনও ওই বাস স্টপের ঘটনার কথা ভালো মতো মনে আছে, কিন্তু মিত্রা এটাই বুঝতে পারছে না এই বাস স্টপ কী করে হয়। এই জন্য মিত্রা এখন ধারণা করছে হয়তো ওই দুই নারীর সাথে এই জায়গাতে কিছু একটা ঘটেছিল। আর এরপরে বিভিন্ন টিভি চ্যানেল, ইন্টারনেট এবং পুলিশ রেকর্ড চেক করে জানা যায় 1986 সাল থেকে এ পর্যন্ত এখানে 40টি অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে 32 জন মানুষ ক্ষতিগ্রস্ত হলেও তার ভিতর থেকে মাত্র 12 জন মারা গিয়েছিল। তবে 1986-র আগে এখানে কোনো রাস্তা ছিল না, এই জন্য তার আগের কোনো রেকর্ডও নেই। শালিনী এটাও জানায় যে পুলিশের রেকর্ড বলছে 1986 সালের পর থেকে এ পর্যন্ত এখানে মাত্র 6 থেকে 7টি অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি অ্যাক্সিডেন্ট ছিল একটি লরি অ্যাক্সিডেন্ট, যেখানে আপন 2 ভাই মারা গিয়েছিল। আর এই ঘটনাটি ঘটেছিল 1992 সালে। তবে এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ নেই। তবে মিত্রা জানতে চায় যারা মারা গিয়েছিল তাদের মধ্যে কি কোনো নারী ছিল? শালিনী বলে তা আমি বলতে পারবো না, তবে একজন আছে যে আমাদেরকে তথ্য দিতে পারবে। তাই পরবর্তী দিন শালিনীরা রিয়াজের সাথে দেখা করে, আর রিয়াজ এখন সাসপেন্ডেড। এরপর মিত্রা আর শালিনী রিয়াজকে সব কিছু খুলে বলে, আর রিয়াজকে এই বিষয়ে তাদেরকে তদন্ত করতে হেল্প করতে অনুরোধ করে। রিয়াজও জানায় তার থেকে যতটুকু সম্ভব সে করবে। এরপর রিয়াজ তার মতো করে তদন্ত শুরু করে। রিয়াজ তাদের রেকর্ড রুমগুলো খোঁজ করে এবং সব তথ্য জোগাড় করে রিয়াজ জানায় ওই রোডে বাস স্টপের আশেপাশে কোনো নারী মারা যায়নি। আর রিয়াজের থেকে এই তথ্য জানার পর মিত্রা বিশ্বকে কল করে জানায় যে আমরা তো অনেক চেষ্টা করছি, কিন্তু কারো কাছ থেকে কোনো তথ্য পাচ্ছি না, এখন আমরা কি করব? বিশ্ব শুধু বলে মানুষের কাছে জিজ্ঞাসা না করে তুমি তোমার নিজের কাছে জিজ্ঞেস করো, তোমার সাবকনসিয়াস মাইন্ডই তোমাকে উত্তর দিয়ে দেবে। এরপরে বিনায়ক এসে মিত্রাকে বলছিল এমডি তো মন্দিরের অগ্রগতি জানতে চাচ্ছে। তখনই মিত্রার মন্দিরের বিষয়টি মনে পড়ে। তাই মিত্রা বিনায়কের কাছে ওই কনস্ট্রাকশন সাইটের ল্যান্ডের পুরো ডিটেলস জানতে চায়। বিনায়ক জানায় ওখানে 100 একর জমি আছে, সেখানে আগে একটি মন্দির ছিল, ওই মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে, যেটা স্থানান্তরের কাজ তারা করতে চাচ্ছে। আবার কন্ট্রাক্টরও জানায় এখানে তারা কাজ শুরু করার আগে পুরাতন একটি বাড়ি ছিল,
তারা ওই বাড়িটি ভেঙে এখানে কাজ শুরু করেছে। তবে কন্ট্রাক্টর এর বাইরের আর কোনো তথ্যই জানে না। কিন্তু বিনায়ক বলে, তোমার যদি আরও বেশি তথ্য দরকার হয় তুমি আমাদের এমডি ভেলু স্যারের সাথে কথা বলতে পারো, সেই তোমাকে সব তথ্য দিতে পারবে। কিন্তু ভেলু তখন চেন্নাইয়ের বাইরে। আবার ওই জমির যে মালিক সেও ইউএসএ থাকে। এখন ওই প্রপার্টির সম্পর্কে তথ্য জানা যাচ্ছে না। আবার মিত্রা বিশ্বকে এটাও বলে, আসলে আমি স্বপ্ন দেখেছি না বাস্তবে ঘটেছে সেটাও আমি বুঝতে পারছি না। ওই নারী বা আমার বাবা তাদেরকে স্বপ্ন দেখা, এই সকল কিছুর পিছের কারণ জানার জন্য তো আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজই আসলো না। এগুলো আসলে বাস্তবে ঘটছে না অন্য কিছু, আমি তো এখন আস্তে হারিয়ে ফেলেছি। তবে ঠিক তখনই মিত্রা উপলব্ধি করে তার বাবা তার হাত ধরে বলছে, তুই ভরসা হারিয়েছিস। মিত্রা একদমই চমকে ওঠে। অন্যরা যখন জানতে চায় কি হয়েছে, এরপর মিত্রা বিশ্বতরও বলে, আমার মনে হলো আমার বাবা আমার সামনে বসে আমার হাতটি ধরেছে, আর বাবার পিছে ওই মহিলা দাঁড়িয়েছিল। এসব শুনে বিশ্ব বলে, তোমার বাবার সাথে যেহেতু ওই মহিলাকে তুমি দেখেছ, তার মানে এমনটা হতে পারে তোমার বাবার সাথে ওই লেডির কোনো একটা কানেকশন আছে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। যে কোনোভাবেই হয়তো তোমার বাবা ওই মহিলাকে সাপোর্ট করেছে অথবা তার বিরুদ্ধে গিয়েছিল। এই জন্য মিত্রা তার বাবার সাথে ওই মহিলার কানেকশনের খোঁজে মদুরাইতে তাদের বাড়িতে চলে যায়। আর রাথিনাথ যে রাতে মারা গিয়েছিল, ওই রাতে রাথিনাথের সাথে যে ব্রিফকেস ছিল, মিত্রা ওই ব্রিফকেস খুলে 1992 সালে লরি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ওই দুই ভাইয়ের একটি ডকুমেন্টস দেখতে পায়, সাথে একটি বাড়ির ফটো। সাথে সাথে মিত্রা শালিনীকে কল করেও জানায়, কিন্তু তারা এটাই বুঝতে পারছে না মিত্রার বাবার কাছে তাদের ফটো কী করে এলো। তবে বাড়ির ফটোতে রয়্যাল স্টুডিওর ট্যাগ লাগানো আছে। আর রয়্যাল স্টুডিওর কথা শুনে শালিনী রিয়াজকে নিয়ে সেই স্টুডিওতে যায়, আর স্টুডিওর মালিককে ওই ফটোটি দেখিয়ে জানতে চায় যে 1992 সালে এই দুজন একটি রোড অ্যাক্সিডেন্টে অন দি স্পট মারা গিয়েছিল। এদের বিষয়ে আপনি কোনো তথ্য জানেন কিনা? লোকটি বলে, এই ফটো তো আমি তুলিনি, তবে আমার বাবা তুলেছিল। যতদূর আমি জানি ওই দিন সেখানে দুজনের মৃত্যু হয়নি, ওই দিন সেখানে 3 জন মারা গিয়েছিল। লোকটি তাদের পুরাতন অ্যালবাম থেকে ওই দুই ভাইয়ের সাথে আরও একজনের ফটো দেখায় এবং বলে, এ হচ্ছে এদের বড় ভাই। লরি অ্যাক্সিডেন্টে 2 ভাইয়ের মৃত্যু দেখে শকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। এরপর শালিনীও মিত্রাকে জানায় যে আমার যতটুকু মনে হচ্ছে ওই রোডের সাথে এই অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক নেই, হয়তোবা এই সব কিছু ওই প্রপার্টিকে ঘিরেই হয়েছে। এই জন্য মিত্রা ওই প্রপার্টির ডিটেলস জানতে ভেলুর সাথে দেখা করে। মিত্রা ওই প্রপার্টির হিস্ট্রি সম্পর্কে জানতে চাইলে ভেলু জানায়, যতদূর আমি জানি বর্তমানে যে প্রপার্টির মালিক সে তার বাবার থেকে ওই প্রপার্টি পেয়েছিল, আর তার বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। মিত্রা জানতে চায়, ওনার কখনো এখানে আসে না? ভেলু বলে, তারা ইউএসএ সেটেল, এখানে আসার প্রয়োজনই পড়ে না। আর মন্দিরের সম্পর্কে ভেলু বলে, বর্তমান ওনারের বাবা যখন ওই জমিটি কিনেছিল তখন থেকেই সেখানে ওই মন্দির ছিল। আর এটা শুনে মিত্রা জানতে চায়, তাহলে কার থেকে জমিটি কিনেছিল? ভেলু বলে, আমি ডকুমেন্টের নাম দেখেছিলাম, কোন এক নারীর হবে, কিন্তু নামটা আমার মনে নেই। আর নারীর বিষয়ে জানার পর মিত্রার এখন ধারণা করছে যে নারী ওই প্রপার্টির মালিক ছিল আর তারা যে নারীকে খুঁজছে হয়তোবা দুজন একই হতে পারে। আবার সব কিছু শুনে রিয়াজ বলছে, বাড়ির মালিক মারা গিয়েছিল 1992 সালে, আবার ওই দুই ভাইও মারা গেছে 1992 সালে। তাই রিয়াজের ধারণা পুলিশ হয়তোবা ওই সময় হিট অ্যান্ড রান কেস রেজিস্টার করেছে, আর পুলিশের কাছে হয়তোবা সেই এক্সাক্ট লোকেশন বা সব ডিটেলস থাকার কথা। এই জন্য রিয়াজ পুলিশ রেকর্ড রুম থেকে গোপনে সব তথ্য বের করে এবং জানতে পারে ওই সময় ওই দুই ভাইয়ের হিট অ্যান্ড রান কেস যে তদন্ত করেছিল তার নাম ইন্সপেক্টর কুমারান, তবে সে এখন রিটায়ার্ড। রিয়াজ মিত্রা শালিনীকে নিয়ে কুমারানের সাথে দেখা করতে যায়, আর এরপর মিত্রা নিউজ রিপোর্টার পরিচয় দিয়ে কুমারানের কাছে ওই কেসের সম্পর্কে জানতে চায়। ওই 3 ভাইয়ের ফটো দেখে কুমারান জানায় শহরের সবাই 3 ভাইকে চিনত। এরা তখন রিয়েল এস্টেটের ব্যবসা করত। একটি লরি অ্যাক্সিডেন্টে 2 ভাইয়ের অন দি স্পটে মৃত্যু হয়েছিল। তবে আমরা খবর পেয়ে যখন তদন্ত শুরু করি তখন ওই লরি বা লরি ড্রাইভার সম্পর্কে কোনো তথ্যই আমরা বের করতে পারিনি। এই জন্য পরবর্তীতে আমরা হিট অ্যান্ড রান কেস বলে বন্ধ করে দিই। এরপর মিত্রা তার বাবার ব্রিফকেসের ফাইলে থাকা ওই বাড়ির ফটোটি দেখালে কুমারান জানায় ওই বাড়িটি এদের ভাইয়ের ছিল, তবে সে এক বিধবা নারীর থেকে এই বাড়িটি কিনেছিল। কুমারান বলে, ওই বিধবার নাম আমার মনে নেই, তবে তার স্কুল পড়ুয়া একটি মেয়েও ছিল। মিত্রা জানতে চায়, ওরা এখন কোথায় থাকে বলতে পারবেন? কুমারান বলে, তারা তো অনেক আগে মারা গেছে। ওই বিধবাই নিজের মেয়েকে খুন করে আত্মহনন করেছিল। কারণ হিসেবে সুকুমার এটাও বলে, সব কিছু ছিল অবৈধ সম্পর্কের কারণে। ওই বিধবার এক ছেলের সাথে সম্পর্ক ছিল, আর তারা এই বাড়িটি বিক্রি করে অন্য কোথাও গিয়ে সেটেল হওয়ার প্ল্যান করেছিল। এজন্যই যে 2 ব্যক্তি মারা গেছে তাদের বড় ভাইয়ের কাছে পুরো বাড়িটি বিক্রি করে তারা অন্য কোথাও যাওয়ার প্ল্যানও করেছিল। কিন্তু ওই বিধবার লাভার যে ছিল সে বিধবাকে ধোঁকা দিয়ে পুরো টাকাটা নিয়ে পালিয়ে যায়। আর এটা সহ্য করতে না পেরেই
সে নিজের মেয়েকে খুন করে নিজেও আত্মহনন করেছিল। রিয়াজের কথা আপনাদের হাতে প্রপার এভিডেন্স ছিল, তাহলে ওই ব্যক্তিকে ধরলেন না কেন? সুকুমারের কথা তার জন্য তো আমাদের কাছে কমপ্লেন করতে হবে, কারণ ওই বিধবার তো কোনো আত্মীয় স্বজনই ছিল না যে আমাদের কাছে এসে কমপ্লেন করবে। আর এজন্যই তখন আমাদেরকে আত্মহনন দেখিয়ে এই কেসটিকে ক্লোজ করে দিতে হয়েছিল। সুকুমার বেশি সময় এক জায়গায় বসে থাকতে পারে না, তাই সুকুমার উঠে যেতে চাচ্ছিল। তখনই মিত্রা তার বাবার ফটো দেখে জানতে চায়, আপনি একে কখনো দেখেছিলেন? সুকুমার সোজা বলে দেয়, আমি একে জানি না। তবে রিয়াজ জানতে চায়, যে লোকটা ওই বিধবার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল তার নাম কি ছিল? সুকুমার শুধু বলে যায়, ওর নাম ছিল রাম। তবে এগুলো জানার পর মিত্রা এখন এটা বুঝতে পারছে না তার বাবা কিভাবে এর সাথে কানেক্টেড ছিল। আবার মিত্রা এখনও তার বাবার পিছে ওই নারীকে দেখছে। এর পিছেতে কোনো না কোনো কারণ নিশ্চয় আছে। রিয়াজের কথা, তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ সেটা বলো। মিত্রা বলে, ওনার কথা মতো ওই বিধবা তার লাভারের থেকে ধোঁকা খেয়ে আত্মহনন করেছিল। তাই আমরা যদি ওই ব্যক্তিকে ধরতে পারি, মানে রামকে যদি ধরতে পারি, তাহলে রামের থেকে আমরা জানতে পারবো আমার বাবা এর সাথে কীভাবে কানেক্টেড ছিল। কিন্তু ওই ঘটনা ঘটেছিল বহু বছর আগে। রাম আদৌ জীবিত না মৃত তাও তারা জানে না। শালিনীর কথা এত বছর পর এসে রামকে আমরা কিভাবে খুঁজে বের করব? আর আমরা তখন জানতে পেরেছি ওই নারী বা তার মেয়ের সাথে কি ঘটেছিল, এতটুকু তো এনাফ। মিত্রার কথা কিভাবে হয়? ওই কনস্ট্রাকশন সাইটে এখনও একটার পর একটা ঘটনা ঘটছে। আমরা যদি এভাবে ফেলে রাখি, ভবিষ্যতে এখানে যারা আসবে তারাও তো মারা যেতে পারে। একমাত্র রামই সব কিছু জানে, তাই রামকে আমরা খুঁজে বের করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর মিত্রার কথা শুনে রিয়াজও বলে, ঠিক আছে, যেভাবে হোক রামকে আমরা খুঁজে বের করব। এরপর রিয়াজরা চলে যায়। আর ওই রাতেই সুকুমারের সাথে এমন একটি ঘটনা ঘটে যা কেউ কল্পনা করেনি। সুকুমার তার নিজ ঘরে বসেছিল। হঠাৎ সুকুমার লক্ষ্য করে উপরের ছাদ চুইয়ে তার গায়ের উপর পানি পড়ছে। তখনই হঠাৎ করে ওই আত্মাটা এসে পড়ে, সুকুমারকে পুরো ঘরের মধ্যে আশ্রয় ফেলতে থাকে। আর এক পর্যায়ে সুকুমারের গলা চেপে ধরে সুকুমারকে হত্যা করে। তবে যখন সুকুমার মারা যায়, তখন ওই আত্মার হাত থেকে সুকুমারের পুরো শরীর বরফে পরিণত হয়, ঠিক যেমনটা আমরা মিত্রার বাবা রাথিরামের বেলা দেখেছিলাম। আর পরবর্তী দিন মিত্রারাও জানতে পারে কুমারন মারা গেছে। এর মধ্যে রিয়াজ দুটি কেসের ফাইল নিয়ে আসে। একটা হচ্ছে হিট অ্যান্ড রান কেস, আর একটা হলো মা মেয়ের ওই কেস। কেস ফাইল পর্যবেক্ষণ করে বোঝা যায় দুটি কেসই খুব তড়িঘড়ির সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার মা মেয়ের কেসের বেলায় ডেথ সার্টিফিকেট ঠিকই দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে পোস্টমর্টম করা হয়নি। আর ডেথ সার্টিফিকেটে ডক্টর সেলভার নাম লেখা রয়েছে, এই জন্য ডক্টর সেলভার খোঁজ করা হয়। আর এই হচ্ছে সেই ডক্টর সেলভা, বর্তমানে একজন নেশারু। মিত্রারা সেলভার সাথে দেখা করে ওই কেস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে, কিন্তু সেলভা একসময় খুবই দুর্নীতিবাজ লোক ছিল। টাকার জন্য সে যে কোনো কিছু করতে পারত, আর তার ফলশ্রুতিতে সে তার স্ত্রীর সন্তান হারিয়েছে। আর এজন্য সে তার মৃত্যুর আগ পর্যন্ত ড্রিঙ্ক করে পার করছে। তাই সেলভার থেকে কোনো তথ্য না পেয়ে মিত্রারা ফিরে আসে। আর ঠিক সেই রাতেই সেলভারও সেভাবে মৃত্যু হয়, ঠিক যেমনটা কুমারানে হয়েছিল। এদিকে মিত্রারা সব ডকুমেন্টস পর্যবেক্ষণ করছিল। তখনই মিত্রা তার বাবার ফাইলে থাকা ওই প্রপার্টির ডকুমেন্টসটি বের করে দেখে এই প্রপার্টির যে ডিল হয়েছিল এই ডকুমেন্টসে দুইজন সাক্ষীর সিগনেচার আছে। একজন হচ্ছে রাম, মানে যার কথা সুকুমার বলেছিল, আর অন্যজন মিত্রার বাবা রাথিনাম। এখন মিত্রা বুঝতে পারছে না মিত্রার বাবা এখন সিগনেচার কেন করলো। বিশ্বাসের কথা হতেও পারে তোমার বাবাকে দিয়ে এই ডকুমেন্টস রেডি করিয়েছে, কিন্তু রিয়াজের কথা, যেহেতু এখানে একজন লয়ার সিগনেচার করেছে, তার মানে ডকুমেন্টসে কোনো উইক পয়েন্ট নিশ্চয় আছে। কিন্তু মিত্রা তার বাবাকে ভালো করেই জানে তার বাবা এমন লোক নয়। তাই সত্যিটা জানতে মিত্রাকে এখন রামকে খুঁজে বের করতেই হবে। এরপর রিয়াজ পুলিশ রেকর্ড রুমে কাজ করা সারভানা নামে এক কনস্টেবলের সাথে দেখা করে। আর সে জানায় 1992 সালের ডিসেম্বর মাসে রেলওয়ে স্টেশন থেকে অনেক টাকাসহ রাম নামে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল। এরপর ট্রিকি জেলে সে 7 বছর জেলও খেটেছে। আর ফলস অ্যাকুজেশনের জন্য কোর্ট তাকে 1999 সালে রিলিজও করে দিয়েছিল। রিয়াজ জানতে চায় ওকে এখন আমরা কোথায় পাব। সারভানান জানায় ওই সময় ট্রিকি জেলে কোদাই রবি নামে ওর সেলেই একজন কয়েদি ছিল। ওরা দুজনই একই দিন রিলিজ হয়েছিল। হয়তোবা ওই কোদাই রবির কাছে গেলে কোনো তথ্য পাওয়া যেতে পারে। আর এরপর তথ্য নিয়ে জানা যায় কোরাই রবিকে কোরাই ক্যানালে পাওয়া যাবে। এই জন্য রিয়াজ মিত্রাকে কল করে বলে, তোমরা কোরাই ক্যানাল চলে যাও, আমি 2 দিন পর এসে তোমাদের সাথে যোগ দিচ্ছি। তো রিয়াজের কথা মতো বিশ্ব, মিত্রা আর শালিনী কোরাই ক্যানাল চলে যায়। আর তারা সেখানে গিয়েই কোরাই রবিকে খুঁজতে শুরু করে। আর কোদাই রবিকে খুঁজতে গিয়ে জানা যায় রবি সর্বশেষ যখন জেল থেকে বের হয়ে এসেছিল তখন জর্জ নামে একজন রবিকে ব্যবসা করতে সাহায্য করেছিল। এরপর থেকে রবি ভালো হয়ে গিয়েছিল। তবে এরপরে একদিন রবি আত্মহনন করে। তবে কী জন্য করেছিল কেউ তা জানে না।
আবার এটাও জানা যায় রবি যখন জেল থেকে ছাড়া পেয়ে এসেছিল তখন রামকেও রবি সাথে নিয়ে এসেছিল, আর রাম রবির বাড়িতে বেশ কিছুদিন ছিল। এই জন্য রবির বাড়িতে গিয়ে জানতে চাওয়া হয়, তবে তারা রামের বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য দিতে পারছে না। তবে তারা জর্জ নামে একজনের কথা বলে যে জর্জ স্যার হয়তো বা কেরালাতে তাকে কোনো কাজ দিয়েছিল। আর তারা এটাও জানায় রবি মারা যাওয়ার পর থেকে ওই জর্জই তাদের পরিবার দেখাশোনা করে আসছে, তাই জর্জের সাথে দেখা করলে তারা হয়তো বা কোনো তথ্য জানতে পারবে। এই জন্য মিত্ররা রিসোর্টে ফিরে যায়। তবে মিত্ররা এখন স্পষ্ট জর্জের সাথে দেখা করলে রামের সম্পর্কে তারা তথ্য জানতে পারবে। তাই বিশ্বাস বলে আমি জর্জের বাড়ির খোঁজ নিয়ে আসি। আবার শালিনীর অফিসের কিছু ডকুমেন্টসও মেইল করা হয়েছে, তাকে সেগুলো বের করতে হবে। তাই শালিনীকেও একটা ইন্টারনেট ক্যাফেতে যেতে হবে। এই জন্য মিত্রাকে নামিয়ে দিয়ে বিশ্ব আর শালিনী বেরিয়ে যায়। এরপর মিত্রা যখন রিসোর্টে তার রুমে যাচ্ছিল তখন রিসোর্টের এক ওয়েটারের সাথে কথায় কথায় মিত্রা তাকেও জানায় যে আমি জর্জ নামে একজনের সাথে দেখা করতে চাচ্ছি। আর জর্জের কথা শুনে ওয়েটার বলে সে তো মাঝে মাঝে আমাদের রিসোর্টে আসে, আমাদের ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক, তাকে তো এখানে সবাই জানে। তবে এরপর যখন আসবে আমি আপনার সাথে কথা বলিয়ে দেব। এরপর মিত্রা তার রুমে যাচ্ছিল, তখনই ওই ওয়েটার দৌড়ে এসে জানায় ম্যাডাম জর্জ স্যার তো আমাদের রেস্টুরেন্টে বসে আছে। তাই মিত্রা দ্রুত জর্জের সাথে দেখা করতে চায়। তবে গিয়ে জানতে পারে জর্জ মাত্র বের হয়ে গেছে, আর আগামীকালই জর্জ দিল্লি যাবে। শোনা মাত্র মিত্রা দ্রুত জর্জের সাথে দেখা করতে চায়, কিন্তু মিত্রা পৌঁছাতে জর্জ কার নিয়ে বেরিয়ে গেছে। এই জন্য রিসোর্টের ওয়েটার তাদের রিসোর্টের কার্ড দিয়ে দেয়। তাই মিত্রা ওই কার নিয়ে বেরিয়ে যায়। আর ঠিক তখনই রিয়াজ ওই রিসোর্টে এসে পড়ে। বেশ কিছুক্ষণ ফলো করার পর মিত্রা জর্জের বাড়িতে পৌঁছে যায়। তবে জর্জের সাথে দেখা করলে জর্জ মিত্রাকে অন্য একদিন আসতে বলছিল। মিত্রা বলে দেখুন স্যার, আমি চেন্নাই থেকে এসেছি, আপনার থেকে আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু জানার আছে। এদিকে বিশ্ব আর শালিনী রিসোর্টে এসেই দেখে রিয়াজ পৌঁছে গেছে। আর এরপর রিয়াজ তাদেরকে জানায় যে রাতে কনস্ট্রাকশন সাইটে একজন লোক মারা গিয়েছিল। কনস্ট্রাকশন সাইটের ওই বাস স্টপে মিত্রা দাঁড়িয়েছিল। আবার কুমারান, ডক্টর সেলভা, মিত্রা যাদের বাড়িতে গিয়েছে তাদেরই মৃত্যু হয়েছে। এজন্য প্রত্যেকের মৃত্যুর জন্য রিয়াজ মিত্রাকে সন্দেহ করছে। রিয়াজের ধারণা এদের সবাইকে মিত্রা খুন করছে। তবে বিশ্ব বলে এই সব কিছু তোমার ভুল ধারণা, কারণ আমি যেদিন প্রথম দিনই মিত্রার থেকে সব কিছু শুনেছিলাম আর ওই রেস্ট হাউসে গিয়েছিলাম, সেদিনে আমি মিত্রার পিছে ওই আত্মার উপস্থিতি বুঝতে পেরেছিলাম। কিন্তু এতদিন পর্যন্ত আমি গোপন রেখেছি, কারণ আমি যদি সেটা প্রকাশ করে ফেলতাম যে আমি বুঝতে পেরেছি, তাহলে ওই আত্মা আমাকে কমিউনিকেট করতে বাধা দিত। তাই মিত্রার সেফটির জন্য আর তাদের ওই মোটিভ বোঝার জন্যই আমি সব কিছু গোপন রেখেছি। বিশ্ব এটাও বলে এই আত্মারা নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত একটি জায়গায় আটকে থাকে, তখন তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য মানুষকে ব্যবহার করে, ঠিক যেমনটা এখানে মিত্রাকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মিত্রা জর্জকে ওই ফাইলগুলো দেখায় এবং রামের কথা জানতে চায়। জর্জ বলে তুমি যে রামের কথা জানতে চাইছ, রবি রামকে এখানে নিয়ে এসেছিল। জর্জ জানতে চায় তুমি কেন রামের সম্পর্কে জানতে চাইছ। মিত্রা তখন ওই মা মেয়ের কেস ফাইলটি দেখায় এবং বলে 1992 সালে এরা আত্মহনন করেছিল। আমি যাদের কাছে এদের ব্যাপারে জানতে চেয়েছি সবাই রামের কথা বলেছে। জর্জ জানতে চায় তারা রামের সম্পর্কে কি বলেছে। এরপর মিত্রা জর্জকে সব কিছু খুলে বলতে শুরু করে। অন্যদিকে রিয়াজকে সারভারান কল করে জানায় তারা রামের পুরাতন একটি কেস ফাইল পেয়েছে যেখানে রামের ফটো আছে। তাই শোনা মাত্রই রিয়াজ রামের ওই ফটোটি সেন্ড করতে বলে। অন্যদিকে মিত্রার থেকে সব কিছু শোনার পর জর্জ মিত্রাকে বলে ও তো আমাদেরকে অন্য গল্প শুনিয়েছে। আর এরপর জর্জের মুখে পুরো বিষয়টা জানা যায়। জর্জ জানায় তুমি যে রামের কথা বলছো ওই নারীর বাড়ির পাশে লেবারের কাজ করত। এখান থেকে সিন চলে যায় 1992-এ। ওই নারীর নাম ছিল সরস্বতী। সরস্বতীর পিঙ্কি নামে একটি মেয়েও ছিল। সরস্বতীর স্বামী মারা গিয়েছিল আর তার আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। এই জন্য ওই সময় ওই 3 ভাই সরস্বতীর ওই জমিটি, মানে সরস্বতীর ওই পুরো বাড়িটি সহ পুরো প্রপার্টিটি কিনে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সরস্বতী কিছুতেই তাদের কাছে ওই বাড়িটি বিক্রি করতে চাচ্ছিল না। এর মধ্যে একদিন পিঙ্কি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রামের সামনে রাস্তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন রাম পিঙ্কিকে তুলে বাড়িতে পাঠিয়ে দেয়। ওই দিন পিঙ্কি বাড়িতে ফেরার সময় কিছু টাকা নিয়ে ফিরছিল। বাড়িতে ফিরে দেখে তার টাকাটা হারিয়ে গেছে। তবে ওই রাতেই রাম পিঙ্কিদের বাড়িতে আসে আর সরস্বতীকে জানায় আপনার মেয়ে আসার সময় এই জ্যামিট্রি বক্সটা পড়ে গিয়েছিল। সরস্বতী শুধু বক্সটি নিয়েই রামকে পাঠিয়ে দেয়, কারণ সরস্বতীর ধারণা এই ধরনের লোকেরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। অবশ্য পিঙ্কি তার জ্যামিতি বক্স খুলেই দেখে বক্সের মধ্যে যে পরিমাণ টাকা ছিল সব টাকায় আছে। আর এই ঘটনার পরই সরস্বতী রামকে পছন্দ করতে শুরু করে। এরপর একদিন সরস্বতী রামকে তাদের বাড়ির মন্দিরে নিয়ে যায়, কিন্তু রাম মন্দিরে প্রবেশ করছে না। সরস্বতী বলছিল এটা আমাদের অনেক পুরাতন ডায়েট্রি। সরস্বতী এটাও জানায় এই মন্দির তার দাদার সময় প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এই দেবী এতটাই ক্ষমতাধর
কোনো দুষ্ট শক্তি এই বাড়িতে প্রবেশ করতেও পারে না, আর এখান থেকে বের হতেও পারে না। তবে সরস্বতীর অজান্তেই একটি দুষ্ট শক্তি প্রবেশ করে গিয়েছিল, আর সে হচ্ছে রাম। এরপর একদিন ওই 3 ভাই আবারও সরস্বতীকে এই প্রপার্টি বিক্রির ব্যাপারে কনভিন্স করার চেষ্টা করছিল। কিন্তু সরস্বতী বলছিল, এই বাড়ি আমার পূর্বপুরুষের, আর এখানে আমাদের মন্দির আছে, আমরা এই বাড়ি বিক্রি করব না। এই 3 ভাইয়ের বড় ভাইয়ের নাম ছিল শঙ্কর। শঙ্কর তখন সরস্বতীকে বোঝায়, তুমি এত চিন্তা কেন করছো? মন্দির যেভাবে আছে সেভাবেই থাকবে। তুমি এই জমি বিক্রি করে দিলেও তুমি যখন ইচ্ছা এই মন্দিরে আসতে পারবে, যেতে পারবে, কোনো সমস্যা নেই। বাড়ি বিক্রির যে টাকা পাবে তোমার মেয়ের নামে ডিপোজিট করে দাও, তাহলে তোমার মেয়ের ভবিষ্যৎ হচ্ছে। কিন্তু তারপরও সরস্বতী সোজা বলে দেয়, আমি এই জমি বিক্রি করতে চাচ্ছি না। তখন শঙ্করের ছোট ভাই বলে, আমরা এমন কিছু করব তুমি বাধ্য হয়ে ওই জমি বিক্রি করতে নিজে এসে সাইন করবে, তখন দেখব তোমার পাশে এসে কে দাঁড়ায়। ঠিক তখনই রাম এসে তাদের রাস্তা আটকে দেয়। তবে সরস্বতী ইশারা দেয়া মাত্রই রাম তাদেরকে যেতে দেয়। আর শঙ্করা চলে যাওয়ার পর সরস্বতী রামকে তার পুরো লাইফ স্টোরি খুলে বলে যে সবাই তার সম্পত্তিটি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আর সব কিছু শোনার পর রাম বলে, কেউই কিছু করতে পারবে না, আমি তো আছি, আমি তোমার পাশে থাকব। সাথে রাম এটাও বলে, যদি কিছু মনে না করো, আমার কি মনে হয় জানো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে এরা আর কখনোই আসতে পারবে না, কারণ তোমার যদি স্বামী থাকে তাহলে কেউই তোমার সম্পত্তি কেড়ে নেওয়ার সাহস করবে না। সরস্বতী পিঙ্কির কথা বললে রাম সেটাও বলছিল, ও তো শুধু তোমার মেয়ে না, আমারও মেয়ে, আর তুমিও তো আমাকে পছন্দ করো, আমরা একে অন্যকে ভালোবাসি। এরপর রাম সরস্বতীকে তার নিজের কাছে টেনে নেয়। আর ঠিক তখনই শঙ্করা এসে পড়ে। আর শঙ্করা এসেই বলতে শুরু করে, তলে তলে এসব হচ্ছে, স্বামী মারা গেলে কি হয়েছে, ইমোশন তো নষ্ট হয়ে যায়নি। অবশ্য সরস্বতী প্রতিবাদ করছিল, কিন্তু শঙ্করের ছোট ভাই বলে ওঠে, তার মানে তোমার স্বামী স্বাভাবিকভাবে মারা যায়নি, তোমরা দুজন মিলে প্ল্যান করে হয়তোবা মেরেছ। সে রামের কলার ধরেও বলে, সত্যিটা বল, না হলে পুরো শহরের সামনে তোর মুখোশ উন্মোচন করব। তখন রাম যেটা বলে সরস্বতী তার জন্য মোটো প্রস্তুত ছিল না। রাম নিজেকে বাঁচাতে বলে, এই মহিলা আমাকে টাকা দিয়েছে, সেজন্যই আমি এসেছি। আর এটা শোনার পরই শঙ্কর তার ভাইদেরকে বলে, পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে আয়, সবার সামনে ওর চরিত্র উন্মোচন করি। এর মধ্যে পিঙ্কিও স্কুল থেকে ফিরলে পিঙ্কিকেও তারা টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে আসে। রামও শঙ্করের হয়ে পিঙ্কিকে ধরে রেখেছে। শঙ্কর সরস্বতীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। শঙ্কর বলে, এখন সবাইকে ডেকে সবার সামনে বলবো তোমার ওর সাথে অবৈধ সম্পর্ক আছে। কিন্তু সরস্বতী রিকোয়েস্ট করছিল, এমনটা করবেন না, আমার ঘরে মেয়ে আছে। তখন শঙ্কর বলে, তাহলে ঠিক আছে, তোমার কথা বলবো না, বলবো তোমার মেয়ের সাথে সম্পর্ক ছিল। এই জন্য সরস্বতী এখন নিরুপায়। তাই সরস্বতীর এই সুযোগ নিয়ে শঙ্কর আর সরস্বতীকে দিয়ে প্রপার্টি পেপারসে সাইন করিয়ে নিতে চাচ্ছিল। সরস্বতীও সিগনেচার করতে যাচ্ছিল, কিন্তু রাম পিঙ্কির মুখ এমনভাবে চেপে ধরেছিল পিঙ্কি শ্বাসরোধ হয়ে মারা যায়। আর চোখের সামনে মেয়ের এমন মৃত্যু দেখে সরস্বতী উত্তেজিত হয়ে শঙ্করকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই রাম সরস্বতীর মাথায় আঘাত করে, সাথে সাথে সরস্বতীও মাটিতে লুটিয়ে পড়ে। আর সরস্বতী যেহেতু সিগনেচার করতে পারেনি, সরস্বতীর টিপসই নেওয়া হয়। সব কিছু শেষ হয়ে যেতেই তারা লক্ষ্য করে সরস্বতী এখনও জীবিত। শঙ্কর বলে, এখন তার ওর প্রয়োজন নেই, তাকে মেরে ফেল। তাই শঙ্করের কথা মতো রাম সরস্বতীর গলা টিপে সরস্বতীকে খুন করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই 2 মা মেয়ের বডিকে তারা এখন কি করবে? শঙ্কর বলে, চিন্তা করিস না, এখানে ইন্সপেক্টর কুমার আমার পরিচিত, তাকে ডাকছি, ওই সব দেখবে। এরপর কুমারকে ডাকা হয়। আর সুকুমার তখন অনেক চিন্তা ভাবনা করে বলে, গভর্নমেন্ট হসপিটালের ডক্টর আমার পরিচিত, কোনোভাবে এদের বডিটি গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিলে এই বডি দুটিকে বেওয়ারিশ ঘোষণা করে সৎকার করে দেওয়া হবে। শঙ্করের কথা পর যদি সমস্যা হয়, সুকুমার বলে, পরে নিজেদের মতো করে গল্প সাজিয়ে নেওয়া যাবে। এরপর সুকুমারের কথা মতো সরস্বতী আর পিঙ্কির বডি দুটি গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর সেলভা সেখানে কর্মরত ছিল। আর কুমারন তখন ডক্টর সেলভার সাহায্য নিয়ে সরস্বতী আর পিঙ্কির বডি দুটিকে বেওয়ারিশ হিসেবে ঘোষিত করে দিয়েছিল। এই ছিল ওই মা মেয়ের মৃত্যুর পিছের রহস্য। তবে জর্জের মুখে এই রহস্য জানার পর মিত্রা তার বাবার ফটো দেখিয়ে জানতে চায়, ইনি একজন লয়ার, ইনি কীভাবে এর সাথে জড়িত। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে। জর্জের তথ্য অনুযায়ী প্রপার্টির ডকুমেন্ট চেক করার জন্যই তারা রাথিনামের সাথে দেখা করে। তবে রাথিনাম ডকুমেন্ট চেক করে দেখতে পায় সরস্বতীর মেয়ে পিঙ্কি সাইন করেনি। তাই রাথিনাম বলছিল, এখানে তো ওই মেয়েটার সাইন লাগবে। শঙ্করা বলে, ওরা তো বম্বে চলে গেছে, সাইন কিভাবে নিব? রাথিনামের কথা ফর্মালিটিস কমপ্লিট না করে ওরা কিভাবে চলে যায়? আর ভবিষ্যতে যদি ওই মেয়ে এসে আবার তার প্রপার্টি ক্লেম করে তখন কি করবেন? তবে শঙ্কর বলছিল, ভবিষ্যতে এমন কোনো সমস্যা দেখা দিবে না। আর শঙ্করের অনুরোধে সেদিন রাথিনাম সাক্ষী হিসেবে ওই ডকুমেন্টসে সিগনেচার করেছিল। আর দ্বিতীয় সাক্ষী হয়েছিল রাম নিজে। আর এর পরবর্তী দিনই পুরো বাড়ির সকল এভিডেন্স মিটিয়ে রামকে কিছু টাকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। তবে রাম যখন চলে যাচ্ছিল,
শঙ্করের ছোট ভাইকে দেখা যায় রাস্তার দিকে যাচ্ছে, তাই অন্য ভাই তাকে রাস্তা থেকে আনতে গিয়ে দুই ভাই লরি চাপা পড়ে মারা গিয়েছিল। আর ঠিক তখনই দেখা যায় শঙ্করের পিছে সরস্বতীর আত্মা দাঁড়িয়ে আছে, আর শঙ্করও গলা চেপে শ্বাসরোধে মারা গিয়েছিল। তবে সরস্বতী শুধু শঙ্করদেরই নয়, রামকে মারতে রামেরও পিছু করছিল, কিন্তু সরস্বতীর আত্মা কোনোভাবেই বাড়ি থেকে বের হতে পারছিল না। তখন রামের মনে পড়ে সরস্বতী তাকে বলেছিল যে এই মন্দিরের এই দেবী এতটাই শক্তিশালী, না কোনো দুষ্ট শক্তি এখানে প্রবেশ করতে পারে, না এখান থেকে বের হতে পারে। তার মানে সরস্বতী আর তার মেয়ের আত্মা ওই বাড়ির মধ্যেই, মানে ওই জমির মধ্যে বন্দী হয়েছিল। আর ওই রাতে রাম সেখান থেকে পালানোর সময় পুলিশ রামকে অ্যারেস্ট করেছিল। তবে মিত্রাকে এই সব কিছু শোনানোর পর যশ শুধু জানতে চায়, তুমি কেন এসব জানতে চাইছ? ঠিক তখনই রিয়াজ মিত্রার ফোনে রামের ফটোটি পাঠায়, আর মিত্রা ফটোটি ওপেন করে দেখে এটা আর কেউ নয়, সে যার সাথে কথা বলছে, মানে জর্জই সেই রাম। এই জন্য মিত্রা শুধু জর্জকে বলে সেই লয়ার রাথি নাম আমার বাবা ছিলেন। আর এটা শোনার পর রাম বলে, তার মানে একমাত্র তুমি আর আমি বেঁচে গেছি। মিত্রার কথা আমি কিভাবে? রাম বলে, তুমি তো ওই রাতে প্রথম পেমেন্ট নিয়েছিলে, আর এখানে আমরা এটাও দেখতে পাই ওই রাতে রাথি নাম সকল ডকুমেন্ট চেক করার পর যখন সিগনেচার করেছিল, মিত্রাও সেই রাতে রাথি নামের সাথেই ছিল, আর শঙ্কর মিত্রার হাতেই রাথি নামের প্রথম পেমেন্ট দিয়েছিল। এই সব কিছু জানানোর পর রাম মিত্রাকে বলে তুমি চলে যাও, কিন্তু মিত্রা বলে আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার সকল কুকর্মের কথা পুলিশের কাছে ফাঁস করে দিব। রাম তখন মিত্রার গলা চেপে ধরে বলে, আমাকে কেউ কিছুই করতে পারবে না, কারণ যতদিন ওই মন্দির ওখানে আছে ততদিন ওরা আমার ধারে কাছে আসতে পারবে না। আর তখনই মিত্রা রামকে চর মেরে ফেলে দিয়ে বলে ওই মন্দির ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে রিয়াজরাও এসে পড়ে, আর রাম ও রিয়াজদেরকে দেখা মাত্রই বাড়ির পিছে জঙ্গলের ভিতরে দৌড়াতে শুরু করে। রিয়াজও রামকে ফলো করে যাচ্ছে, তবে রাম যতই ভিতর দিকে যাচ্ছে বরফের মতো কিছু একটা রামকে ধরার চেষ্টা করছে। আর এভাবে চলতে চলতেই একসময় রামের পা বরফে আটকা পড়ে যায়, আর পা থেকে শুরু করে পুরো শরীর বরফে পরিণত হয়। রিয়াজও দূর থেকে অবাক হয়ে দেখে যাচ্ছে। এরপর ওই মা বা মেয়ের কারো একজনের হাতের স্পর্শে রামের বরফাচ্ছন্ন ওই শরীরটি ধ্বংস হয়ে যায়। আর এভাবেই মা ও মেয়ের মৃত্যুর রহস্য এবং তাদের প্রতিশোধের পরিসমাপ্তি ঘটে। মিত্রাও এখন সকল রহস্য জানতে পেরেছে, তাই সব কিছু জানার পর মিত্রা ওই প্রপার্টিতে ওই মন্দিরটি যেখানে ছিল ঠিক সেখানেই নতুন করে মন্দির স্থাপন করে। আর এখানে আমাদের মুভিটি সমাপ্তি হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।